আমরা আশা করেছিলাম এটা একটা টার্নিং পয়েন্ট বা ঐতিহাসিক নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব উনিও বলেছিলেন এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে। করবে বলে মনে হয়? ধন্যবাদ। আমরা আশা করেছিলাম এটা একটা টার্নিং পয়েন্ট বা ঐতিহাসিক নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব উনিও বলেছিলেন এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে। কিন্তু আমরা যেটা দেখে আসলাম গত এক মাসে, এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এখনও দেখছি বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে এবং শুনেছি সেন্টার দখলের কথাবার্তাও আসতেছে। তবুও আমরা আশা করব বিগত নির্বাচনগুলোর তুলনায়, বিগত নির্বাচন মানে কিন্তু গত 15 বছর নির্বাচন করার কথা বলছি না, তখন কোনো নির্বাচনই হয়নি। এর আগের নির্বাচনগুলো ওই নির্বাচনের তুলনায় আশা করছি এটা ভালো হবে। কিন্তু এখন যেসব ঘটনাগুলো চোখে পড়তেছে, এটা আমরা যথেষ্ট সন্দিহান। আপনি এটাকে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, কোনটাকে মনে করছেন? নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা যেটা শুনেছি বা শুনতেছি বা কানে যেগুলো আসছে, সেন্টার দখলের একটা প্রবণতাও আছে। বিভিন্ন জায়গায় প্রচারেও বাধা সৃষ্টি করা হচ্ছে এবং মানুষের মনেও যথেষ্ট সংশয় রয়ে গেছে। যেহেতু এই সরকার যদি অনেক ভালো কাজ করেছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ওরা খুব একটা সফলতা দেখাতে পারেনি। এটার রেশ এখনও আছে, আমরা দেখতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনও আছে। এখন নির্বাচনের দিন কি হবে আমরা এটার জন্য অপেক্ষা করতেছি। এর বাইরে ধরেন যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সক্ষমতা নিয়েও জনমনে একটা প্রশ্ন আছে। এটা নিয়ে আপনি কি ভাবছেন? অ্যাকচুয়ালি আমাদের নির্বাচন কমিশন কি সক্ষম এই এত বড় একটা আয়োজনকে, একই সাথে গণভোট আবার জাতীয় সংসদ নির্বাচন দুটাকে সুষ্ঠুভাবে তুলে নিয়ে আসতে পারবে? ওকে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমার খুব একটা সংশয় নেই। আমার মনে হচ্ছে ওরা চেষ্টা করতেছে মোটামুটি নিরপেক্ষ থাকবে, কিন্তু ওরা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সাকসেসফুল বা সক্ষমতা আমার মনে হয় নাই। আচ্ছা আচ্ছা। কারণ নির্বাচন পরিচালনা করার জন্য যে সাপোর্ট যেটা দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে, এবং বেসিক্যালি শিডিউল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের হাতে কিন্তু সব ক্ষমতা। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি এটা নির্বাচন কমিশন এটা পালন করতে
সক্ষম হচ্ছে না। আমার এটা ব্যক্তিগত অভিমত, এবং আমি জানি না, আর তো বেশি দিন নাই, মাত্র 10 দিনের মতো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে আমরা একটা বিষয় দেখলাম যে একজন নির্বাচন কমিশনার ঋণ খেলাপি সংক্রান্ত একটা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে বেশ জনমনে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে। তো ঋণ খেলাপিরা সংসদ সদস্য হওয়ার সুযোগ পাচ্ছেন, মোটামুটি এটা বোঝা যাচ্ছে। এটা কি আপনি আইনগত ফাঁক নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাব বলে মনে করেন? এটা রাজনৈতিক সদিচ্ছার অভাব বলবো। ঋণ খেলাপি সম্বন্ধে আমার একটু কথা আছে। আচ্ছা, ঋণ খেলাপি কিন্তু বেসিক্যালি 3 বা 4 রকমের ঋণ খেলাপি আছে। আচ্ছা, ঋণ খেলাপি নিয়ে আমার কিন্তু আমার কথা আছে। এটা ঋণ খেলাপি বেসিক্যালি 3 বা 4 টাইপের ঋণ খেলাপি আছে। আপনি যখন একটা ব্যবসা করতে যাবেন আন্তরিকভাবে, আপনার বিফলতা আসতে পারে। জি, ওই ঋণ খেলাপিটা এটা জেনুইন ঋণ খেলাপি। আচ্ছা, তো আমার মতে ওদেরকে একই গ্রুপে ফেলা। বাকি ঋণ খেলাপিগুলো হচ্ছে আমি ফ্রড করে ঋণ নিলাম, আমার আসলে কোনো ব্যবসাই নেই, আমি কাউকে ঘুষ দিয়ে, ব্যাংক অফিসারকে ঘুষ দিয়ে আমি ঋণ নিলাম, তাহলে ওটা হচ্ছে ফ্রড ঋণ। এটা ওদের কোনো অবস্থাতেই দেশের পার্লামেন্টে যাওয়ার সুযোগ দেওয়ার কোনো সুযোগ থাকা উচিত না। আরেকটা টাইপের ঋণ খেলাপি আছে, সেটা হচ্ছে আমি ব্যবসার জন্য ঋণটা নিলাম এবং আমি ব্যবসাও করতেছি, এবং লাভও করতেছি, আমি ইচ্ছা করে ঋণটা ফেরত দিচ্ছি না। ওদেরও কিন্তু এই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নাই। কিন্তু যে আমি প্রথমে যেটা বললাম, যারা সত্যিকারভাবে ঋণ নিয়েছে, ব্যবসা করার জন্য চেষ্টা করেছে, ব্যবসাতে মার খেয়েছে, ওদের কিন্তু আমরা যদি বাদ দিই, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা পড়ে না। এখন কথা হচ্ছে আমাদের এই পরিস্থিতিতে এটা ভাগ করা খুবই কঠিন হবে। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে বর্তমান যে অবস্থায় আছে এটা থাকলে ঠিক আছে। ঋণ খেলাপি হলে ওদের এমপি হওয়ার কোনো ক্ষমতা নাই। তবে এখানে একটা কথা আছে, এখন আমি মনে করেন ঋণ নিলাম 3 লাখ টাকা বা 1 লাখ টাকা, আমিও তো ঋণ খেলাপি হতে পারি। জি, হ্যাঁ, মাইক্রো ক্রেডিটও কিন্তু একটা ঋণ খেলাপি হতে সম্ভাবনা থাকে যায়, তাই না? তাহলে আমাদেরকে এখানে সরকারের উচিত একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড 3 লাখের যদি নিচে হয় উদাহরণস্বরূপ, যেটাই হোক, হ্যাঁ, তাহলে ওদেরকে এই সুবিধার থেকে বাদ দেওয়া উচিত হবে না। এবং একই সাথে বলি, এই ইলেকশন কমিশন যে অ্যাপ্লিকেশন ফি 50,000 টাকা ধার্য করেছে, এটা আমি খুবই নিন্দা জানাই। কারণ সাধারণ মানুষের এমপি হওয়ার সুযোগ থাকতে হবে। এটা অনেকটা নষ্ট হয়ে গেছে। কারণ আমার কাছে যদি 50,000 টাকা না থাকে, আমি তো নির্বাচন করতে পারতেছি না। তার মানে 50,000 টাকার নিচে যাদের জমা টাকা নাই, আমি ওদেরকে তো বাদ দিয়ে দিলাম। এটা আমি বেসিক্যালি করাপশনকে এনকারেজ করলাম, ঠিক ইনডিরেক্টলি। এই জন্য আমি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমি মোটেও সাপোর্ট করতে পারি না। এটা উচিত ছিল 10,000 টাকা এট দি মোস্ট, 50,000 টাকার কোনো কারণ ছিল না। আচ্ছা, তাহলে এই যে ঋণ খেলাপি ইস্যুটা আমাদের ভোটারদের উপরে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় কি আপনার? এখন আমাদের আশা করি ফেলবে। এখানে আমাদের যে কালচার যেটা হয়েছে গত 30-40 বছরের কালচার, আপনি হয়তো এটাও শুনেছেন যে বেশি ভালো লোক হলে ওরা আমাদের এরিয়ার জন্য কাজ করতে পারবে না, বলে ওই লোকটা তো সুফি, উনি আর কি করবে, এরকম একটা কথা আছে, কিন্তু শুনেছেন কিনা জানি না। তো তার মানে যার দাপট বেশি সে কিন্তু করাপশন করতেছে, কিন্তু তার জায়গার জন্য কিছু কাজও করবে, সে নিজেও লাভ করবে, এরকম একটা কালচার কিন্তু আমাদের একটা ডেভেলপ হয়ে গেছিলো। তো আশা করি এই জুলাই আন্দোলনের পরে আমরা আবার ফিরে যাব যে মানুষের অনেস্টি এবং ইন্টিগ্রিটি মানুষ ভ্যালু করবে এই নির্বাচনে। আচ্ছা, ঋণ খেলাপি ছাড়াও এই নির্বাচনে আরেকটা বিষয় খুবই আলোচিত হচ্ছে, এটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্ব। এটা নিয়েও বিতর্ক চলছে।
সংবিধান ও বাস্তবতার আলোকে আপনি কি মনে করেন যে দ্বৈত নাগরিক যারা আছেন তারা নির্বাচনে করতে পারবেন বা পারবেন না, কি মনে করেন আপনি? এটা অরিজিনাল বাংলাদেশ কনস্টিটিউশনে এই জিনিসটা ওরা অ্যাড করেছে, আমি এটার সাথে একমত না। এই জন্য একমত না, দ্বৈত নাগরিকত্ব থাকলে ওরা আরেকটা, আপনি যদি দ্বৈত নাগরিক হয়ে কিন্তু আপনি এখানে এদেশের জাজও হতে পারবেন। ইফ আই এম নট মিস্টেকেন, আপনি হয়তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসও হতে পারবেন, আই কুড বি রং। তাহলে আপনি যদি জাজ হতে পারেন, আপনি যদি যে ডিসিশন দেবে কনস্টিটিউশনের উপরে, যে ডিসিশনটা দেবে, ওই লোকটা যদি ডুয়েল সিটিজেন হতে পারে, একটা এমপি কেন হতে পারবে না ডুয়েল সিটিজেন? তো ডুয়েল সিটিজেনের সিস্টেমটা আমার মতে আগামী দিনের নির্বাচনে উঠাই দেওয়া উচিত। আচ্ছা, তাহলে আপনার এই যখন রাষ্ট্রের প্রতি আনুগত্য ডুয়াল সিটিজেন থাকলে, অথবা আপনার যে স্বার্থের সংঘাত, কেমন দুটো রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে, এটা কতটা গুরুতর এই ক্ষেত্রে? ধরেন একই দুটা দেশের নাগরিক, হ্যাঁ, তো তোমার তো এখানে আনুগত্যটার প্রশ্নটা থেকে যাবে কিনা, স্বার্থের একটা সংঘাত আসবে কিনা দুইটা রাষ্ট্রের ইয়ে নিয়ে? ওটা ঠিকই আছে, প্রশ্নটা খুবই লেজিটিমেট কোয়েশ্চেন। এখন দুইটা দেশের যদি আনুগত্য থাকে, তাহলে বাংলাদেশের এমপি হলে সে হয়তো বাংলাদেশের স্বার্থের সাথে আরেকটা দেশের স্বার্থ দেখবে। এটার উত্তরটা আমার হচ্ছে, আমি দুইটা দেশের স্বার্থ আমি একসাথে দেখতে পারি। এটার জন্য আমরা যদি চাই, যে সাধারণত দেখা যায় হয়তো নেইবারিং কান্ট্রির সাথে একটা সংঘাত হতে পারে, ঠিক আছে? নেইবারিং কান্ট্রি মানে আমি বলবো আমাদের ক্ষেত্রে হয়তো এই যে সার্ক দেশগুলো আছে, ঠিক আছে? আমাদের দেশের কিন্তু ম্যাক্সিমাম একটা ইকোনমি চালায় কিন্তু যারা বিদেশে কাজ করে, এবং দ্বৈত নাগরিক যারা, ওরা কিন্তু বাংলাদেশের ইকোনমিতে অনেক কন্ট্রিবিউট করে। সো আমরা হয়তো ওটাকে রিসার্চ করে বলা যায়, যারা হয়তো সার্ক কান্ট্রিতে ডুয়েল সিটিজেন আছে, ওদেরকে বাদ দিয়ে আচ্ছা, এটা আমরা বাকিগুলোকে আমরা অ্যালাউ করতে পারি। এবার নির্বাচনে আমরা দেখছি এই ইস্যুটা নিয়ে, দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক দলগুলো এক ধরনের নীরবতা পালন করছে। তাদের যতটা বেশি তারা ওই ইয়েটা নিয়ে, আপনার ঋণ খেলাপি বিষয়টা নিয়ে তারা যতটা সরব, কিন্তু দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বেশ নীরব ভূমিকা পালন করছে। কেন মনে করছেন আপনি এটা? আমি জানি না ওরা কেন নীরব। আসলে দ্বৈত নাগরিক যদি আমাদের বর্তমান কনস্টিটিউশনে দ্বৈত নাগরিক হলে ওরা পার্লামেন্ট মেম্বার হতে পারবে না, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতে কোনো সন্দেহ নেই। এখন যারা দ্বৈত নাগরিক হয়েও নমিনেশন নিচ্ছে, নমিনেশন নেওয়ার পরে এমপি হলো, এমপি হওয়ার পরে যদি, আমি জানি না আইনটা কী বলে বাংলাদেশের, এখন কোনো একটা সাধারণ নাগরিক যদি কোর্টে যদি সু করে এই লোকটা কোয়ালিফাইড না, তাহলে বাংলাদেশের জাস্টিস সিস্টেম আমার মতে ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত, যেহেতু উনি কনস্টিটিউশন ভেঙেই এমপি হয়েছে। সুতরাং এটার এখনও কিন্তু রিকোর্সের টাইম আছে ইলেকশনের পরেও। আচ্ছা, এখানে এবার নির্বাচনে আরেকটা বিষয় খুবই আলোচিত, আপনি জানেন যে চাঁদাবাজি এবং সন্ত্রাস, এটা অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে আমাদের নির্বাচনের সময়কালে। বিশেষ করে এটাকে কি আমরা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা বলবো, নাকি আমাদের দলগুলোর একটা স্বভাব হিসেবে এটাকে আমরা নিয়ে নেব? এটার জন্য আমি বর্তমান সরকারকে দোষ দিব। আচ্ছা, বর্তমান সরকার যে একটা জুলাই আন্দোলনের পরে যে একটা আশার সৃষ্টি করেছিল আমাদের মাঝে, এখন অনেকেই বলতেছে যে আগের সরকার যেগুলো করেছে, এখন নতুন বড় দলগুলো একই কাজ করে যাচ্ছে, এবং সরকারের পরিপূর্ণ ব্যর্থতা এখানে চাঁদাবাজিটা বন্ধ করতে পারেনি, এবং নির্বাচনও দেখি ওরা করতে পারতেছে না। আমরা এটাও শুনেছি, আগেও বলেছে যে টাকা পয়সার লেনদেনও নমিনেশন দেওয়া হয়েছে। আমার কাছে কোনো প্রমাণ নেই, এটা আমি শুনেছি। তো এইসব জিনিসগুলো সরকার চাইলে পারত, দরকার হলে আরও কিছুদিন টাইম নিলেও হয়তো নিতে পারতো, নেয় নাই, বা আরও আগের থেকে করা উচিত ছিল। এখানে এটা আমি সরকারের ব্যর্থতা মনে করি, এবং এখনও আমি সন্দেহান, আগেও বলেছি, নির্বাচনটা কীভাবে হবে, কি সেন্টার দখল করা হবে, ভোট বাক্স চুরি করা হবে কি না, এটা আমি বলেছিলাম অ্যাটলিস্ট ডিভিশনে
ইলেকশনগুলো 4টা বা 8টা 8টা দিনে করার ইলেকশনে। জন্য বলেছিলাম। এখন সরকার একই দিনে করতে গেল। এখন একই দিনে এতগুলো ল এনফোর্সমেন্ট প্রত্যেক সেন্টারে থাকতে পারবে কিনা, সেনাবাহিনী প্রত্যেক সেন্টারে যেতে পারবে কিনা, আমার কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে এই যে কাজগুলো আপনি বলছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, কেন্দ্র দখল, এগুলো কি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব এগুলো করা? চাঁদাবাজি বন্ধ করা, চাঁদাবাজি বন্ধ করা অথবা এই যে কেন্দ্র দখল, এখানে তো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকবেই। তো সরকার তো সেখানে অনেকটা অসহায় হয়ে আছে, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট যখন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সব কিছু মিলে, কারণ সরকার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি দূর করা যায় তাহলে হয়তো এটা সম্ভব। কিন্তু আপনার কি মনে হয় এই ক্ষেত্রে? না, এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে এবং সবাই আমি দেখতেছি অ্যাটলিস্ট কিছু বড় দল চাচ্ছে যে কোনোভাবে নির্বাচনে জিতে আসতে। জি, সো এখানে সরকার মুখে বলছে যে ওরা একটা ঐতিহাসিক নির্বাচন দিবে, কিন্তু ওদের ওই নির্বাচনটা কিভাবে ঐতিহাসিক হবে এটার কোনো ব্যাখ্যা সরকার দেয়নি। অর্থাৎ সরকার যে আমার সেন্টারটা আমি দখল করতে পারবো না, এটা কীভাবে পারবো না এটা কিন্তু সরকার বলে নাই। তো সরকারের বলা উচিত ছিল। এবং আমি দেখেছি নির্বাচন কমিশনও কিন্তু যখন শিডিউল ডিক্লেয়ার করার সময় এই নির্বাচনের নিয়ম নীতি যারা ভঙ্গ করবে ওদেরকে কোনো ভয়ও দেখায়নি। সুতরাং আমি যথেষ্ট সন্দেহান যে এই নির্বাচনটা আসলে কতটুকু ফেয়ার অ্যান্ড ফ্রি হবে, এটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহান। আশা করি মানে এটা হয়তো হবে। এই তফসিল ঘোষণা থেকে এই আজকে পর্যন্ত আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন? আজকে পর্যন্ত শেষ। আমি বলবো, আমি যদি গ্রেডিং করতে চাই আমি ওদেরকে C- দেবো। আমি এও দিতে রাজি না, বিও দিতে রাজি না, ওরা C-। বেসিক্যালি F না, যারা ফেল করতেছে না, আচ্ছা, কিন্তু ওদের ওরা যে পরিকল্পনাটা করেছে আমরা জানিও না, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে এই যে C-, এই নির্বাচনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ভোটাররা নিজেদেরকে কতটা নিরাপদ ভাববে? তারা কি ভোট কেন্দ্রে যাবে বলে মনে হয় আপনার? মানুষ ভোট কেন্দ্রে যাবে বলে আমার মনে হয়, কারণ ওরা গত 15 বছর ভোট দিতেই পারে নাই। মানুষের ভোট দেওয়ার খুব ইচ্ছা আছে, বিশেষ করে নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন, ওরাও ভোটের জন্য খুব উদগ্রীব। তো এখানে আমি আরেকটা জিনিস বলি, কিছু কিছু কনস্টিটিউশনসে 2টার থেকে বেশি পার্টি আছে, 3টা বা 4টা আছে। হ্যাঁ, তো কেউ যদি ভোট সেন্টার দখল করতে যায় তাহলে বাকি পার্টিগুলা রেজিস্ট করতে চেষ্টা করবে। এখানে একটা আশার আলো আমি দেখতেছি যে ভোট সেন্টার দখলের যাতে করতে না পারে, অন্যরা সবাই একসাথে মিলিত ওটা চেষ্টা করবে যাতে না হয়। তাহলে এবারের নির্বাচনেও আমরা একটা বিষয়ে খুবই দেখছি যে প্রতিবারের মতোই হচ্ছে, মুক্তিযুদ্ধ এখনো আমাদের নির্বাচনগুলিতে একটা অন্যতম প্রধান বয়ান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা কি আদর্শিক নাকি কৌশলগত, কোনটা মনে করেন আপনি? এটা আমি বলবো কিছুটা আদর্শিক, বেশিরভাগ কৌশলগত। আচ্ছা, আমরা 71কে বাদ দিতে পারবো না। এটার জন্য আমাদের অনেক লাখ লাখ ছেলে শহীদ হয়েছে, জি, মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। তো 71কে বাদ দিতে পারবো না। তবে এটাও ঠিক, আমি একটা উদাহরণ দিই, মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয় ব্রিটিশদের থেকে। জি, যে ব্রিটিশরা বস্টনে মানে আমেরিকানদেরকে কচু কাটা কাটছে, এই ব্রিটিশরাই কিন্তু মার্কিনের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড এখন। আচ্ছা, তো আমাদেরকে অ্যাট ওয়ান পয়েন্ট আমরা এই 71কে ব্যবহার করার প্রবণতা আমাদের কমাই ফেলতে হবে। কারণ এখন আমাদের হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট শুড বি আওয়ার প্রায়োরিটি। গরিব মানুষ বা মেহনতি মানুষ, শ্রমিক, কৃষকদের যাতে ওরা খেয়ে পরে বাঁচতে পারে, এটাই হবে আমাদের গোল। অ্যাট দ্য সেম টাইম
আমাদের 16ই ডিসেম্বর, 26শে মার্চ, ওই একটা দিন আমাদের ওদের স্মরণ করতে হবে। এটাকে আমরা পলিটিক্যালি ব্যবহার করার প্রবণতাটা কমিয়ে ফেলতে হবে। আচ্ছা, তরুণ প্রজন্মের কাছে তো মুক্তিযুদ্ধের অর্থ কি বদলে যাচ্ছে? যেমন আমরা একটু আগে আপনি যেটা বললেন যে বোস্টনের ঘটনাটা নিয়ে, যে এখন আর সেভাবে হচ্ছে না। আমাদের তরুণ প্রজন্মের কাছে, তাদের কাছে কি মুক্তিযুদ্ধের আপনারা যেভাবে চিন্তা করতেন আপনাদের সময়, এখনকার তরুণ প্রজন্মের কাছে কি অর্থটা একই রকম আছে নাকি বদলে যাচ্ছে বলে মনে করছেন? একই রকম থাকবে না। আমরা যেহেতু মুক্তিযুদ্ধের নিজেরা, আমি মুক্তিযোদ্ধা ছিলাম না, কিন্তু আমরা ইনডাইরেক্টলি মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের যোগাযোগ ছিল। আমরা মুক্তিযোদ্ধাদের, ওরা ওখানে যেতাম, আসা যাওয়া করতাম, তো আমরা নিজের চোখে দেখেছি। সুতরাং ওইটা আমাদের মাথার মধ্যে আছে। নতুন জেনারেশন তো দেখে নেই। যেমন আমাদের জেনারেশন 47-এর সেপারেশনটা দেখেনি আমরা, তো ওইটা আমাদের মাথার মধ্যে তেমন একটা নাই। যখন হিন্দু মুসলিম অনেক দাঙ্গাও হয়েছে 47 সালে, ওগুলো তো আমরা চোখে দেখি। সো নতুন জেনারেশনের কাছে এটা শুড বি পার্ট অফ দ্য হিস্ট্রি, যেটা ওদের লেখাপড়া করে জানা উচিত দেশটা কীভাবে স্বাধীন হয়েছে। কিন্তু এটাকে ব্যবহার করে করে বারবার আমাদের এটাকে, যেটা আপনি বললেন, রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতা আস্তে আস্তে কমাই ফেলতে হবে। তাহলে এই যে অপব্যবহার হচ্ছে মুক্তিযুদ্ধকে, মানে চেতনার, এটা কি গণতন্ত্রকে দুর্বল করছে? আমার মনে হয় না গণতন্ত্রকে দুর্বল করছে। তবে মুক্তিযুদ্ধের চেতনা সম্বন্ধে বলি, মুক্তিযুদ্ধের চেতনাটা কি, এটা একটা ডেফিনিশন দরকার। মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা কি? আমরা পাকিস্তান থেকে ভাগ হয়েছি ইকোনমিক রিজনে, কিন্তু আমাদের বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান, উনি যে 6 দফা দিছে, ওইখানে কিন্তু পাকিস্তান যে আমাদেরকে শোষণ করেছে, এই পাকিস্তানের ওই 6 দফাতে কিন্তু ওই শোষণের কীভাবে শোষণ কম করা যাবে ওটাতেই কিন্তু ব্যাপারটা আছে। কিন্তু এটা সামহাও, যেহেতু জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ওই জন্য জামাতে ইসলাম এইটাকে সামহাও অনেকে রিলিজিয়াসলি ব্যবহার করতে চেষ্টা করে। মুক্তিযুদ্ধের চেতনা মানে আপনার ধর্মের কথা বলতে পারবেন না, মুক্তিযুদ্ধের চেতনা এরকম একটা ভাব কিন্তু চেষ্টা করেছে অনেকে দিতে। মুক্তিযুদ্ধের সাথে ধর্মের কোনো কানেকশন ছিল না, এটা ছিল কমপ্লিট একটা ইকোনমিক ডিসিশন। পশ্চিম পাকিস্তান আমাদেরকে শোষণ করতেছে, আমরা আমাদের রাইট ফিরে যেতে চাই ইকোনমিক্যালি, এটাই আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করেছে। আচ্ছা, এখন একটু আসি যে জুলাই বিপ্লবকে, এর কাঠামোগত একটা পরিবর্তনের দাবি ছিল জুলাই বিপ্লবে, এবং এই নির্বাচনটা অনেকটা সেই পরিবর্তনের দাবি থেকেই এসছে। যেহেতু আমরা গত 3টা নির্বাচন, 17 বছর নির্বাচন থেকে বিচ্ছিন্ন ছিলাম, এখন এটাকে আপনি জুলাই বিপ্লব এবং নির্বাচনের মাধ্যমে একটা কাঠামোগত পরিবর্তন, এটা হবে বলে মনে করেন কি, বা আপনি কিভাবে এটাকে দেখছেন? আমি যতটুকু আশা করেছিলাম যে জুলাই বিপ্লবের পরে আমাদের একটা অনেক বড় আশা ছিল যে আমাদের পলিটিক্যাল কালচার চেঞ্জ হবে, রাজনীতি যে একটা ব্যবসায় পরিণত হয়েছে, রাজনীতি এই জিনিসটা আবার আগের দিনের মতো ফিরে যাবে। আমি আগেও বলেছি, আমাদের সময়ে আমরা যখন রাজনীতি করতাম, আমরা মিছিল শেষ করে যে আমি টাকা পাবো, বা আমি কোনো মিটিংয়ে যে আমি একটু টাকা পাবো, ওই জিনিসটা আমাদের মাথায় কখনো ছিল না। তখনকার আমলে মিটিং করতে কোনো টাকাই লাগতো না, শুধু টাকা লাগতো ওই স্টেজে করার জন্য টাকা লাগতো, মানুষের লজিস্টিক্সের জন্য টাকা লাগতো, টাকা নিয়ে মানুষ আসতে হতো না। তো এই কালচারটা আমরা মনে করেছি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমরা যতটুকু আশা করেছি অতটুকু ফুলফিল হবে বলে আমার মনে হয় না। এটা থেকে যে রাজনৈতিক শিক্ষাটা জুলাই বিপ্লব থেকে আমাদের এখন পলিটিক্যাল পার্টিগুলো কি এটা গ্রহণ করলে কি আপনি যেটা বলছেন এটা হতো? পলিটিক্যাল পার্টি গ্রহণ করলে হতো। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলা, ওদের প্রাইমারি গোল হচ্ছে, ইভেন এনসিপিকেও আমি ওদের সাথে আমার যোগাযোগ আছে, আমি এনসিপিকেও এটার জন্য দোষারোপ করি, যারা এই জুলাই বিপ্লবটা করেছে। এখনও এমনও দেখেছি এনসিপির যারা বড় নেতারা আছেন, ওরা একটা এমপি হওয়ার জন্য দেখলাম অনেক ওদের চিন্তাধারা পরিবর্তন করতে রাজি হয়েছে।
ওদের কাছে এমপি হওয়াটা ইম্পর্টেন্ট মুখ্য হয়ে হয়ে গেছে। গেছে। সেম ওয়েতে বিএনপিও ওরা চাচ্ছে সামহাও এমপির মেজরিটি সিটগুলো নিয়ে আসতে আগের কালচার দিয়েই। হ্যাঁ, সো জামাতও চেষ্টা করতো ওদের মানে এটার জন্য আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা যে আশাটা করেছিলাম জুলাই বিপ্লবের পরে ওখান থেকে আমরা স্লোলি আমরা মানে পিছিয়ে গেছি আর কি। তো আশা করি হাঁ ভোটটা যদি জিতে, হ্যাঁ, হাঁ ভোটটা যদি জিতে, তাহলে আশা করি এই সংস্কারের কিছুটা সুফল আমরা ভবিষ্যতে পাবো। মানে জুলাই বিপ্লবের প্রভাবটা দৃশ্যমান হবে হাঁ ভোট জিতলে। হাঁ ভোট জিতলে, হ্যাঁ। তো আমরা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কোন দিকে যাবে? এই যে একটা নির্বাচন হচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে আপনি আশাবাদী? সংস্কার না সংঘাত? কেমন নির্বাচনটা ঘিরে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? নির্বাচন বেসিক্যালি এখন কোনো দল যদি অ্যাবসলিউট মেজরিটি পায়, জি, এবং যদিও আমি হাঁ ভোট যদি জিতে তাহলে এখানে একটা আপার হাউস থাকবে, জি, এখানে কিছু ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। হ্যাঁ, এবং ওয়ার্স্ট সিনারিও হচ্ছে কোনো একটা দল অ্যাবসলিউট মেজরিটি পাবে আবার না ভোট জিতবে, তাইলে হবে কি আগের কালচার থেকে আমরা সরে আসতে পারবো না। ওই একজনেই দেশটাকে চালাবে, একজনের কোথায় দেশটা চলবে। জি, আর যদি হাঁ ভোট জিতে কোনো পার্টি যদি অ্যাবসলিউট মেজরিটি না পায়, যদি কোয়ালিশন করতে হয়, তাহলে আশা করি আমরা একটা কনসেনসাসের মাধ্যমে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব, এবং এটাই আমার আশা। আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশে এখানে আমরা বড় হয়েছি, আমাদের নাভির টানে এটা আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সামনে মেহনতি মানুষের পক্ষে যাতে কাজ হয়, সাধারণ মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, এটাই আমার আশা। আমরা দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে যাচ্ছি। জনাব রায়হানুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের একদম শেষে জাস্ট একটা বিষয় আপনার কাছে, একটা লাইন, হ্যাঁ, আপনি আগামী আমরা যারা ভোট দিব বা যারা ভোট দিচ্ছে ভোটার, তাদের উদ্দেশ্যে এক বাক্যে কি বলবেন? আমি যারা বাংলাদেশের ভোটার, আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আপনারা যে লোকটা এমপিতে কম্পিট করতেছে, ওই লোকটার ক্যারেক্টার, ওই লোকটাকে সৎ কিনা, ওই লোকটা কাজ করতে পারবে কিনা আপনার জায়গার জন্য, ও কোন পার্টির থেকে নমিনেশন নিছে, এটা আপনাদের কাছে সেকেন্ডারি হওয়া উচিত। প্রথম হবে যে ওই লোকটা, ওই যে এমপি নমিনেশন নিয়ে দাঁড়িয়েছে, ওই লোকটার ক্যারেক্টারটা কীরকম, ও সৎ কিনা, এটার উপরে বিশেষ করে আপনি ভোটটা দেবেন। ধন্যবাদ। তার মানে বিশেষ করে মার্কা না ব্যক্তি? হ্যাঁ, মানে মার্কা না ব্যক্তি, আপনার প্রসঙ্গে যেটা আসে। এক্স্যাক্টলি, মার্কার উপরে দেবেন না, আপনি মানুষটা কীরকম ওটার উপরে, যদি সৎ মানুষ হয়, যে পার্টিরই হোক, আপনারা ওকে ভোট দেবেন। মানুষ সৎ যদি হয়, আপনাদের দেশের জন্য কাজ হবে। ধন্যবাদ জনাব রায়হানুল ইসলাম চৌধুরী। আমরা একদম শেষে এসে গেছি। প্রিয় দর্শক, আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এবং অত্যন্ত ধৈর্য সহকারে আজকের আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে সাথে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।